সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে দ্য ইনভিজিবলাস স্ট্রিট আর্ট প্রদর্শনী। দুপুর 12টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 9 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সোহেল রানা প্রাণনের একক চিত্রকলা প্রদর্শনী এক্সিস্টেন্স। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 এপ্রিল পর্যন্ত। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। আপনি লাল সালুতে অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপরে এখন কি কিছুটা প্রেশার বেড়ে গেছে না আপনার উপর যে ওই অ্যাওয়ার্ড পাওয়ার পরে, মানে সবার এক্সপেকটেশন নিশ্চয়ই অনেক বেশি? আসলে লাল সালুটা করাতে আমি মনে করব আমি খুব সৌভাগ্যবতী। তো এটাতে অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমার কি বলবো, সবকিছু খুব রিস্ক মনে হয়। যে কোনো কিছু করার আগে চিন্তা করি যে না এটা করব কি করব না, যা আগে ভাবতাম তার চেয়ে বেশি ভাবতে হচ্ছে আমাকে। মানে এখন ওইসব দিকগুলো হ্যাঁ একটু বেশি চিন্তা করে করতে হচ্ছে। তো ফিউচার প্ল্যানস কি, অ্যাক্টিং এই থাকবেন নাকি বিজনেস ওয়ার্ল্ডে চলে যাবেন? আসলে বলতে পারছি না, ইচ্ছা তো আছে অ্যাক্টিং করার, প্লাস সাথে নাচটাকে চালিয়ে যাওয়া। নাচটা নিয়ে আমার খুব স্বপ্ন, খুবই স্বপ্ন। কারণ আমার যখন 4 বছর বয়স আমার, তখন থেকে আমি নাচটা করছি। নাচের হাত ধরেই আসলে আমার এখানে আসে, এখানে বসে থাকা, এই অভিনয় জগতে আসা। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 প্রচার হবে জহুরুল আলমের উপস্থাপনা ও পরিকল্পনায় নিয়াজ মোর্শেদ দীপুর প্রযোজনায় অনুষ্ঠান হেলথ ডাইজেস্ট। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। আমি অবাক হই, কি করে ছেলে মায়ের চাওয়া না বুঝে ওল্ড হোমে এসে মায়ের সাথে দেখা করার জন্য কান্নাকাটি না করে অন্যদের সাথে হাসি ঠাট্টা তামাশা করে। খুবই অবাক হই আমি। রাত 9টায় প্রচার হবে ওয়াইদুল ইসলাম শুভ্র পরিচালনায় অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। যুদ্ধ শুরু হতে যাচ্ছে, লাল সবুজের যুদ্ধ। রাত 11:30টায় প্রচার হবে ইমরাউল রাফাতের পরিচালনায় একক নাটক শেষ ইচ্ছা। আমার বাড়িতে থাকতে গেলে কিছু শর্ত মেনে চলতে হবে। আমার প্রাইভেট সেক্রেটারি নাইলা আপনাকে শর্তগুলো বলে দেবে। শর্তগুলো মেনে চলার চেষ্টা করবেন। ঠিক আছে, একটা কথা বলি। বলুন। রাতে ছাদে আসা যাবে তো? মানে আমার রাত জাগার অভ্যাস আছে তো। মাঝে মধ্যে আসলে কোনো সমস্যা নেই, তবে প্রতিদিন আসলে ম্যাডাম জানতে পারলে আপনার সমস্যা হবে। উনি কি রাত জাগেন? না, ম্যাডাম 11টার মধ্যে ঘুমিয়ে পড়েন, আমি রাত জাগি। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ফ্যাশন হাউস স্টুডিও এমদাদের কর্ণধার ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা তোমাকেও। কেমন আছো? এই তো জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো বৈশাখ মাস তো শুরু হয়ে গিয়েছে 1 এপ্রিল থেকেই। তো বৈশাখ মানে হচ্ছে একটা পহেলা বৈশাখে যেমন 14 এপ্রিল, সেটার যে একটা ব্যস্ততা সেটাও তো শুরু হয়ে যাওয়া। তো কেমন চলছে? অলরেডি শুরু হয়ে গিয়েছে। কেমন চলছে সেই ব্যস্ততা?
আজকে তো একদম মাসের প্রথম দিকে, জি। কিন্তু কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক মার্চের শেষ থেকেই। আচ্ছা আচ্ছা। মানে অনেকে যারা দেশের বাইরে থাকে হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু বৈশাখের আয়োজনটা অনেক আগেই করে ফেলে, সেখান থেকে শুরু হয়ে যায়। আর আমাদের বৈশাখ তো যখন থেকে আমরা প্রোডাকশন তো দেই তখন থেকে আমাদের বৈশাখ প্রতিদিনই লাল নীল হলুদ সবুজ আমরা দেখছি। আর দোকানে মোটামুটি এবার ভালো ফিডব্যাক। আমার মনে হয় যে সবাই এবার খুব আনন্দে স্বস্তি ভাবে সবাই আর কি বৈশাখ উদযাপন করবে। শপিংটাও ভালো করছে। আচ্ছা। মানে দেশি কাপড় তো আসলে সবসময় একটা চাহিদা ছিল, কিন্তু মাস দুয়েক মানে বছর দুয়েক হলো কিন্তু একটু ডিমান্ডটা কমে গেছে। কিন্তু এই বৈশাখ মাস এলে সবাই দেশি কাপড়টাই কেনে এবং কালারফুল। আচ্ছা, তো এবারে থিমে কি আছে আপনার ফ্যাশন হাউসে? আমি এবার জুয়েলারি নিয়ে কাজ করেছি। আচ্ছা। পুরনো জুয়েলারিকে নতুন করে মডিফাই করে কি করে সালোয়ার কামিজে, শাড়িতে, পাঞ্জাবিতে প্রেজেন্ট করা যায় সেগুলো আমি করেছি। আর আমার স্পেসিফিকলি আমি রংগুলো ব্যবহার করেছি লাল, হলুদ, সবুজ, নীল এবং টাই এন্ড ডাই, শিবরি, এইগুলো অনেক বেশি আমরা ইউজ করেছি। এবং এখন যেটা দেখা যায়, আগে একটা সময় পহেলা বৈশাখে শুধুমাত্র সাদা শাড়ি লাল পাড় সেটার একটা ট্রেন্ড ছিল, বাট এখন কিন্তু কালারফুল হয়ে গেছে। সাদা লালটা হয় কি ভাবে যে একটা শাড়ি কিনবো সারা বছর শুধু বৈশাখের জন্যই হবে, তো সাদার সাথে লাল, একটু হলুদ, একটু নীল, কিন্তু লালের ছোঁয়া কোথাও না কোথাও আছে। আচ্ছা। তো সেটাকে ধরেই কিন্তু সবাই আর কি এখন ডিজাইন গুলো করে। আর এখন তো আসলে সারা বছর একটা উৎসব মুখরিত বাংলাদেশ, সারাক্ষণ ভাবে যে একটা আমি উৎসবকে পালন করি, তো সেই কারণে একটু উৎসব মুখরিত শাড়ি হলে বা সালোয়ার কামিজ বা কুর্তি, না এখনকার যে ট্রেন্ডে শাড়ির সাথে মেয়েরা লম্বা লম্বা কুর্তি গুলো পরছে, ঠিক মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে নিচ্ছে, তাই না? যে কোনো একটা ওড়না, যে কোনো একটা চুড়িদার, যে কোনো একটা ইনারের সাথে পরে নিচ্ছে, সেটাও কিন্তু অনেক ট্রেন্ডি। এবং অনেক যারা আমার মনে হয় শাড়ি পরতে অভ্যস্ত নন, তারা বৈশাখে এই ধরনের কুর্তি পরেও নিজেদেরকে বৈশাখের সাথে মিলিয়ে মিশে থাকতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন যে ওয়েদারটা একটু গরমও থাকছে খুব, আবার দেখা যায় হঠাৎ করে বৃষ্টি, আবার একটু ঠান্ডা, তো এরকম ওয়েদারে কি ধরনের ম্যাটেরিয়াল আপনারা প্রেফার করছেন কাপড়ের জন্য? আমি প্রেফার করি অলওয়েজ এই সময়টার জন্য সুতি। সুতিরই কিন্তু অনেক ভ্যারাইটিস কোয়ালিটি আছে, ভয়েল, মোটা, স্ল্যাব, পাতলা, অনেক ধরনের মেটেরিয়াল আছে। সুতির কোনো বিকল্প নেই, বিকজ সারাদিন রোদ গরম একটা থাকবেই বৈশাখে। ওই বিষয়টা কাপড়টাও যদি সিনথেটিক হয় তাহলে সত্যিকার তো অস্বস্তিকর মনে হবে, মানে আনন্দের চেয়ে তখন ওই পোশাকের অস্বস্তিকরটাই মনে হবে যে আমি আনন্দ পাচ্ছি। আর বৈশাখে সাধারণত বাইরেই তো বেশি থাকা, বাইরে আউটডোর, মানে সবাই তো আউটিং, মানে সকালে কেউ পান্তা ইলিশ খাচ্ছে, কেউ হয়তো এসছে বাংলা একাডেমিতে, কেউ এসছে ধানমন্ডিতে, গুলশানে, সবকিছু মিলিয়ে কিন্তু সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমি মনে করি যে ওই সময়টা একেবারেই কটন। যদি সন্ধ্যার পরে কেউ আয়োজন থাকে, নানা রকম গান বাজনা থাকে, ফ্যামিলি গ্যাদারিংস থাকে, সেই ক্ষেত্রে একটু মিক্সড মেটেরিয়াল পরা যেতে পারে। তাও শাড়ির বেলায় আমি বলছি, শাড়ির ক্ষেত্রে একটু ভিন্ন মেটেরিয়াল পরা যেতে পারে, কিন্তু সালোয়ার কামিজের ক্ষেত্রে হয় লিলেন অথবা অ্যান্ডি, অথবা যদি বিকল্প না থাকে কটনই পরা যেতে পারে। আচ্ছা, তো শুধু তো পোশাক না, পোশাকের সাথে সাথে মেকআপের একটা ব্যাপার থাকে, চুলের একটা ব্যাপার থাকে, সেটা কেমন ভাবে সবাই সাজতে পারে? সেটা আসলে আমার মনে হয় যে বিউটিশিয়ানরা অনেক ভালো বলবে। এখন তো বিউটিশিয়ানদের বিজনেস খুব ভালো, ঈদ, বৈশাখ বা অন্যান্য উৎসব আসলেই তখন বিউটিশিয়ানরা। বাট আমি মনে করি যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট কি। সিম্পল থাকা ভালো। খুব আমাদের এমনি আমাদের মেয়েরা অনেক সুন্দর, ছোট্ট একটা টিপ, একটু কাজল, লিপস্টিক, এছাড়া তেমন বেশি সাজগোজের দরকার নেই। আর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের ফুল তো আছেই। জি অবশ্যই, এবং বৈশাখে তো টিপ, ফুল এবং কাঁচা চুড়ি, এটা তো একটা বড় আকর্ষণ আমাদের একদম বাঙালি লালনা নিত্য নৈমিত্তিক একটা বিষয়। তো এর চেয়ে বেশি কিছু লাগে না, আনন্দটাই মনের আনন্দটাই অনেক বেশি। তো আপনার ফ্যাশন হাউসে যেটা শুনলাম যে আমাদের মেয়েদের যে শাড়ির কথা সেটা শুনলাম, এছাড়াও ছেলে বা বাচ্চা যারা আছে তাদের জন্য কি ব্যবস্থা আছে? বাচ্চাদের পাঞ্জাবির সাথে বড়দের পাঞ্জাবির ম্যাচ করা আছে, টাই এন্ড ডাই, শিবুরি, কটন এমব্রয়ডারি করা, একটু এমব্রয়ডারি চাই কাস্টমাররা। আর মেয়েদের সালোয়ার কামিজ অন্য কিছু করিনি, কিন্তু বাচ্চা মেয়েদের 8 বছর, 6 বছর, 12, 14 পর্যন্ত বাচ্চাদের শাড়ি আছে, ব্লক প্রিন্ট শাড়ি, সেগুলো বেশ ভালো ফিডব্যাক পাচ্ছে। আচ্ছা, তো বৈশাখে আরেকটা জিনিস থাকে, গিফটের একটা ব্যাপার থাকে, সবাই সবাইকে নতুন নতুন জিনিস উপহার দিচ্ছে, এটার মধ্যে একটা অন্যরকম মজা। তো গিফট আইটেমের মধ্যে কি কি আছে? আমি টেরাকোটা আইটেম খুব পছন্দ করি, মাটির জিনিস, সেটা টেরাকোটা আছে, ক্যান্ডেলস আছে, তাছাড়া অন্যান্য কিছু জুয়েলারি ব্যাগস আছে, নর্মালি ব্যাগ আছে, সেগুলো আমার ওখান থেকে মিরর আছে, সেগুলো বৈশাখে ছোট ছোট উপটক, মানে আসলে বড় কোনো উপটক না, তো ছোট্ট একটা গিফট সুভিনিয়ার হিসাবে বৈশাখে দেওয়া, সেই বিষয়গুলো আমার দোকানে পাওয়া যাচ্ছে। তো মোটামুটি আপনার শোরুমে তো অনেক ধরনের জিনিস আছে, কোন ধরনের জিনিস বেশি সবাই নিচ্ছে বা কোন ধরনের পোশাকের প্রতি বেশি আকর্ষণ আপনি দেখছেন ক্রেতাদের? শাড়ি আছে, সবাই বেশি কিনছে। আচ্ছা, তো পহেলা বৈশাখের ব্যস্ততা তো আছেই, এছাড়া আপনাদের শোরুম নিয়ে একটু জানতে চাচ্ছি যে আপনার
উত্তরাতে শোরুম আছে, যমুনা ফিউচার পার্কেও আছে, নতুন আরো কোথাও কি শোরুমের পরিকল্পনা আছে? প্ল্যানিং আছে ধানমন্ডির দিকে একটু আসা। অনেকে আমাকে ঠিক অভিযোগ করেছে ধানমন্ডি গুলশানের দিকে নেই কেন, বাট আমার নেক্সট টার্গেট হচ্ছে ধানমন্ডির দিকে আসা। আচ্ছা, তো আপনার যে শোরুমটা স্টুডিও এমদাদ, সেটার মূল লক্ষ্যটা আসলে কি, বা কোনটার উপরে আপনি বেশি আসলে আকর্ষণটা দিতে চান ক্রেতাদের? মানে আমার আসলে মূল লক্ষ্য ছিল, আমি বলবো ছিল শব্দটা বলছি, যে দেশীয় কাপড় ছাড়া আসলে কোনো কাজ করব না, কিন্তু এখন যে কাস্টমার ডিমান্ড তৈরি হয়েছে সেখানে আসলে ওই লিমিটেশনটা রেখে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ এখন এত বেশি বহির্বিশ্বের সাথে আমাদের যোগাযোগ হয়ে গেছে, আমাদের তো আসলে লিমিটেশন হচ্ছে আমাদের মেটেরিয়াল অনেক ভ্যারাইটিস নেই, কটন, লিলেন, অ্যান্ডি এছাড়া কিন্তু আর কিছু নেই, সিল্কও এখন নকল বেরিয়ে গেছে। তো ওই ক্ষেত্রে এখন আমার যে উদ্দেশ্য ছিল যে দেশি কাপড় দেশি ক্রেজ নিয়েই থাকবো, সেখান থেকে একটু সরে আসতে হয় মাঝে মাঝে, স্পেশালি ঈদ বা কোন লোকেশন গুলো যখন সরে আসতে হয়, সেটা মনের বিরুদ্ধে করতে হয়, করে থাকতে হয়, বিজনেস করতে হয়, কাজ করতে হয়। সেই কারণে সেটা একটা মানসিক মানে ভেতরের একটা অভিযোগ আছেই যে কেন করছি, বাট করতে হয়। তো এই যে এত ফ্যাশন হাউস হয়ে গিয়েছে, একটা কম্পিটিশন তো চলছে, ভালো তো ভালো যত প্রতিযোগিতা তত বেশি পোশাকের প্রতি সবাই সচেতন হবেন, প্রত্যেকে নিজের প্রোডাক্ট নিয়ে যখন সচেতন হবে তখনই তো বাজারটা আসলে স্ট্রং হয়ে যাবে। তাহলে এত ফ্যাশন হাউসের মধ্যে থেকে স্টুডিও এমদাদটা কোন দিক দিয়ে ভিন্ন, আপনি কি বলবেন? আমি মনে করি যে আমি আছি, আমার নিজস্বতা আছে, দামটা রিজনেবল, কাস্টমাররা ভালোবাসে তাই আসে, এইটার জন্যই। আচ্ছা, তো আমরা অনেক কিছুই জানলাম ফ্যাশন নিয়ে। আর একটা নতুন পরিচয় আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি নাটক লিখছেন, লেখালেখি তো অনেক আগে থেকেই ছিল, এবং ঈদের জন্য একটি নাটক লিখেছেন, সেটা একটু আমরা জানি। আমার কিন্তু 84 সাল থেকে আমি সাংবাদিকতা দিয়ে আমার জীবন শুরু। তখন আমি বিচিত্রায় কাজ করতাম, প্রচুর লেখালেখি করতাম, জনকণ্ঠে করতাম, ক্যানভাসে করেছি, সবসময় লেখালেখির ভেতরেই ছিলাম, কিন্তু নাটক বা গল্প লিখবো সেরকম কখনো মনে হয়নি। কিন্তু সবাই আমাকে বলতো যে তোমার লেখা দেখে মনে হয় যে তুমি গল্প বা কোনো একটা এরকম কিছু লিখতে পারো। তো আমার এক খুব কাছের বন্ধু, সে মারা গেছে একটা কিডনি রোগে, তো তাকে নিয়ে একটা ঠিক ওর লাইফস্টাইলটা খুব কষ্টের ছিল জীবনটা, তো সেটাকে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু যদি আমি তাকে মনে রাখার জন্য, মনে স্মরণ করার জন্য তাকে আমি এই নাটকটা লিখেছি। এবং তারপর তো মৌয়া, রিয়াজ আর সজল কাজ করছে, টেলিফিল্ম এটা। তো আমি আশা করি যে ঈদে যে কোনো একটা চ্যানেলে যাবে, আমরা সেটা আশা করছি। তো নাটকটা কি ধরনের একটু যদি আমাদের মূল বিষয়টা আসলে, তার বিয়ের পর তার কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হওয়ার পর বাইরে চলে যায়, বাইরে থাকি, জামাইয়ের সাথে থাকে, বর তার একটা মেয়ে হয়, তো বাচ্চা হওয়ার সময় এটা কিডনি নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাবার পর যা হাজবেন্ডটা তাকে ঠিক টলারেট করতে পারে না, ওকে চলে যেতে বলে যে তোমার এই বড় একটা প্রবলেমটাকে আমি আমার ক্যারিয়ারের সাথে ম্যাচ করবো না, তুমি চলে যাও, বা নানা রকম বিরোধিতা দেখানো হয়। তারপর এখান থেকে মেয়েটা চলে আসে দেশে, দেশে এসেও তার খুব কষ্ট হয়, সে তার মার সাথে একটু ঢাকার বাইরে চলে যায়, সেখানে তার নিজস্ব একটা জগৎ তৈরি করে, সে নিজে একটা বুটিক কাজ করে, বুটিকে বিভিন্ন বুটিকে কাপড় সাপ্লাই দেয়, ডিজাইন করে, এবং নেচার তাকে ভালো রাখে। তাকে প্রায় 15 মেয়েটা মেয়ে হয়, মেয়েটার নাম হচ্ছে পুমুরি, আর মেয়েটা হচ্ছে মৌমিতা। তো সেই সব কারণে তার জীবনটাতে স্ট্রাগল, এবং তার অনেক বছর পর তার ইউনিভার্সিটির জীবনে একটা বন্ধু, সে থাকতো, বিয়ে করেনি কিন্তু খুব পছন্দ করতো, সে তাকে খুঁজে বাইর করে, বন্ধুরা যে চলো বন্ধুদের খুঁজে বাইর করে, এই করতে যে তখন আবার নতুন করে তার ভিতরে একটা অনুভূতি, মানুষের জীবনে তো আসলে অনুভূতিটা থেকেই যায়, সুন্দর প্রেমের অনুভূতিটা কিন্তু কখনো মরে যায় না, মানুষের তো সময়ের সঙ্গে সঙ্গে ঠিক থামিয়ে রাখে। কিন্তু ওই বিষয়টাকে আমি দেখিয়েছি যে আসলে মেডিটেশন করে নিজেকে ভালো রাখা যায়, কষ্ট থেকে মাফ করা যায়, এবং মানুষের যদি ভালো একটা সঙ্গী পায় তাহলে কিন্তু সে নতুন করে জীবন দেখতে শুরু করতে পারে। এবং পরবর্তীতে মেয়েটার কিডনি ট্রান্সফার করা হয়, কিন্তু সবচেয়ে বড় হলো কিডনি ট্রান্সফারের জন্য কিডনিটা দেয় তার হাজবেন্ডই তাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে লেখালেখি হচ্ছে, লেখা আর হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, দুটোর মধ্যে কি কোনো আপনি মিল পাচ্ছেন? দুটোই কল্পনা জগৎ। আচ্ছা আচ্ছা, নাটক হচ্ছে চরিত্র নিয়ে কল্পনা জগৎ, আর পোশাক হচ্ছে আমি যখন মানুষকে দেখি পোশাক পরে আছে সেটাও কল্পনা জগৎ। আরো কোনো নাটকের কাজ? হ্যাঁ, আরো দুটো নাটক, তিনটা নাটক করছে। একটা নাটক হচ্ছে যুগলবন্দি, খুব মজার একটা নাটক, যে মেয়েটা খুব সারাক্ষণ হাজবেন্ডকে সন্দেহ করে, যে হাজবেন্ড ভাবে যে হাজবেন্ডটা সারাক্ষণ পরকিয়া করে বেড়ায়, সবসময় সারাক্ষণ, মানে এই করতে করতে মেয়েটা একটা সিজোফ্রেনিয়া রোগেই চলে আসে, এবং সে কাউকেই, তার নিজের বাবা মা ভাই বোন কাউকে সে টলারেট করতে পারে না। তো এক পর্যায়ে ছেলেটা ভীষণ ফ্রাস্ট্রেটেড, তারপর ও আরেকটা মেয়ের প্রেমে পড়ে,
পড়ার পর জানা গেল যে আসলে ছোটবেলায় তার মেয়েটি, তার ওয়াইফ খুব অত্যাচারিত ছিল, ও তার মার কাছে এবং তার বাবাকে ভীষণ অত্যাচার করা হতো। সেই থেকে ওকে ঘরে বন্ধ করে রাখা হতো পড়ার জন্য। সেই থেকে তার ভিতরে একটা বিতৃষ্ণা জাগে মানুষের প্রতি। তারপর ছেলেটা কারা কারা অভিনয় করছে এখানে? ওটা এখন অভিনয় ঠিক করে, তবে আমার খুব সম্ভবত মমও থাকবে, সজল থাকবে। এবং আমার নাটকের সব ডিরেকশন কিন্তু নুজাত আলভি দিচ্ছে। সে খুব আমার খুব কাছের, অনেক আগে থেকে আমার পরিচিত। মানে আমি নাটকটা ডিরেকশনটা আমাকে যে চেনেন তাকে দিয়ে করাচ্ছে, বিকজ আমার ইমোশন তার সাথে জড়িত। আপনার মতো করে সেটাও করতে পারছে। হ্যাঁ, আরেকটা করেছে একটা বাইজির জীবন। বাইজিটা তার অনেক মানে বয়স হয়ে গেছে, 50-60 ঊর্ধ্ব, কিন্তু তার যে প্রিভিয়াস জীবনে তার যে হিস্ট্রি তাকে বারবার তাড়না দিচ্ছে এবং তাকে নতুন করে সে প্রেম করতে চায়, কিন্তু তার প্রেমের বয়স নেই, কিন্তু সে নতুন করে কল্পনা জগৎ করতে চায়। তো সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। মানে মোটামুটি সব নাটকের গল্পগুলো অনেক মজার। প্রেম, হ্যাঁ, মানে একটু প্রেম থাকছে। আচ্ছা, প্রেম ছাড়া তো আমরা থাকতে পারি না। এবং নাটক নিয়ে আপনি অনেক ব্যস্ত সময় কাটছে বোঝা যাচ্ছে। অনেকগুলো রবীন্দ্রনাথের জীবনে নারী ও প্রেম নিয়ে একটা করছি, তারপর একটা বাড়ি নিয়ে একটা করছি, একটা বাড়িকে একটা কাপেল সারাক্ষণ ভাবে যদি ওই বাড়িটা আমার হতো, এবং বাড়িটা যদি আমার হতো ভেবে ওই বাড়িতে সারা দেখাচ্ছি ওরা রান্না করছে, দুজন কুলসুটি করছে, গল্প করছে, কিন্তু আসলে কিন্তু বাড়িটা অন্য একজনের, কিন্তু কল্পনার জগতে মনে হয় যে এই বাড়িটা বোধহয় আমার। তারপর শেষমেশে বাড়িটা পায়, কিন্তু আসলে তার জন্য বাড়িটা বৃদ্ধ আশ্রম করার জন্য পায়, এবং তখন বলা হয় চলো আমরা এখানে একটি নীল প্রজাপতি চাষ করি। আচ্ছা আচ্ছা, বা চমৎকার। তো আপনার যে প্রেমিক মনটা আছে সেই মনটা আজীবন অটুট থাকুক, আমরা সেটা চাচ্ছি। প্রেম তো আছে এবং থাকবে, এবং যারা দেখছেন তাদেরকে সবাই বৈশাখের শুভেচ্ছা। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পানি পান করুন, এবং পোশাক তো থাকবেই, আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড়। আপনাকেও বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।